প্রিয় দর্শকবৃন্দ এবং যেসব শ্রোতা মণ্ডলী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা সাহিত্যের যারা অনুরাগী, যারা আমার পেজটি ফলো করেন, যারা কবিতা পছন্দ করেন, যারা সারা বছর আমার বাংলাদেশের ২১-এর বই মেলার জন্য অপেক্ষা করেন, তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এবং বাংলাদেশ থেকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি জাফরি টিভির সম্পাদক নূর মুস্তাফা কামাল জাফরি। আমার সাথে রয়েছেন একদম তরুণ একজন কবি সাইমন শিমুল। তার প্রথম কাব্যগ্রন্থ অপরিচিতা মায়াবিনী প্রকাশিত হয়েছে বাংলাদেশের ২১-এ বই মেলায়। আমরা ওনার সাথে আলোচনায় যাব। প্রথমেই আবার আমার প্রিয় কবিকে, তরুণ প্রাণের কবি সাইমন শিমুলকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত আজকে অনেকটা আড্ডা ছলে আগাবো। আমি খুব বেশি ফর্মাল কোয়েশ্চেনিয়ার প্রস্তুত করি নাই, কারণ যখন আমি তরুণদের সাথে কথা বলি, তরুণদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তখন আমার মনে একটা জিনিস কাজ করে যে তরুণরা তো কোনোদিন কোনো নিয়ম শৃঙ্খল মানেনি। সো আমিও স্ট্রাকচার্ড কোয়েশ্চেন কিংবা একদম কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করে ইন্টারভিউ যাওয়া, এটা আমি পার্সোনালি খুব বেশি প্রেফার করি না, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে। তো বলুন আপনার এই কবিতার যাত্রা নিয়ে। জি, বলুন আপনার এই কবিতার যে যাত্রার গল্পটা আমাদের শোনান প্রিয় কবি সাইমন শিমুল। ওনার কবিতার বই অপরিচিতা মায়াবিনী এই বই মেলায় প্রকাশিত হয়েছে। জি, আমার লেখালেখির যাত্রা শুরু 2020 সালে, যখন করোনা মহামারীতে সারা পৃথিবী, বিশেষ করে আমাদের দেশ থমকে গিয়েছিল। লকডাউনের কবলে সারা দেশ ছিল। তখন আমার বড় ভাই সাইফুল, জি কিছু বলছেন আমাকে? প্লিজ গো হেড। আচ্ছা, যখন করোনা মহামারীতে সবকিছু থমকে যায়, তখন আমার বড় ভাই সাইফুল সে বাসায় আসে। তো লকডাউনের ছুটিতে সে আসে। তখন লকডাউনে পড়ালেখাও ছিল না, কোনো কিছু নেই, সবকিছু থমকে গেছে। সে সময় বড় ভাই আমাকে নির্দেশ দেন যে কিছু লেখালেখি করতে। তো লেখালেখি করার পরে সেটা বই আকারে প্রকাশ করা যাবে এরকম আশ্বাস দেন। তো এর পরবর্তীতে আমি লিখতে থাকি, একটু একটু করে লিখতে থাকি। প্রথমে আমি একটি গল্প লিখি, যে গল্পের নাম অপরিচিতা প্রেম। তবে সেই গল্পটা এখনো প্রকাশ হয়নি, কারণ আমি গল্পগ্রন্থ এখনো প্রকাশ করিনি। আমি প্রথমে কাব্যগ্রন্থ নিয়ে এসেছি, এর জন্য সেটা এখনো প্রকাশ হয়নি। তবে সামনে ইনশাল্লাহ হবে, পাঠকরা পড়বে। এবং সে গল্প লেখার পরে আস্তে আস্তে আমি লেখা শুরু করি। এর পরবর্তী সময়ে নিস্তেজ হয়ে যায়, অনেকে আগ্রহ, লিখতে ভালো লাগে না, এরকম অনুভূতি চলে আসে। কারণ প্রেরণা না পেলে মানুষ একটা জিনিস করতে চায় না। এর পরবর্তী সময়ে আমার কিছু বন্ধু বান্ধব যারা আমাকে প্রেরণা দিয়েছে, যে লিখতে উৎসাহিত করেছে, তাদের জন্য আমি আবার লিখতে শুরু করেছি। এবং লিখতে লিখতে এক পর্যায়ে আমি 2022 সালে আমি একটি পাণ্ডুলিপি পরিবার পাবলিকেশনে জমা দিই। তো সামনে আমার এইচএসসি পরীক্ষা ছিল বিদায় আমার ভাই সেটি রাজি হয় না, এবং সে বছর প্রকাশে বাধা দেয়। এরপরে একটি বছর কেটে যায়, আমাকে নির্দেশ দেওয়া হয় আরো ভালো কিছু করতে, আরো ভালো কিছু লিখতে। এরপর আস্তে আস্তে লিখতে লিখতেই আজকের এই যাত্রা, আজকের এই মায়াবিনী কাব্যগ্রন্থ, আমার প্রকাশিত বই। আজকে এই বইতে 45টা কবিতা আছে। সেই কবিতা নিয়ে আমার অপরিচিতা মায়াবিনী কাব্যগ্রন্থ আসছে পরিবার পাবলিকেশন। আপনার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি না, সমস্যা হয়েছে নেটে সম্ভবত। আমরা জানি যে যখন কোনো সাহিত্য সৃষ্টি হয়, কোনো কবিতা রচিত হয়, যখন মানুষ শব্দগুলোকে একটা মালায় গেঁথে ফেলে, তখন
মূলত আমরা একটা কংক্রিট রূপে বা একটা বাস্তবিক রূপে একটা সৃষ্টি দেখতে পাই। এবং কেউ বলছেন যে কবিতা হচ্ছে spontaneous overflow of human mind, অর্থাৎ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভাবের যে বহিঃপ্রকাশ সেটাই হচ্ছে কবিতা। জি। আর আপনার যে আহ, কবিতার যাত্রা, আহ, এটাতে কি আপনার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা চাওয়া পাওয়া না পাওয়া আবার না চাওয়া কিংবা আবেগ কিংবা কোথাও জীবনের উত্থান পতন এরকম কিছু জড়িত আছে কিনা? কারণ আহ প্রত্যেক মানুষের সৃজনের পিছনে কিংবা তার যে সৃজনের চিন্তা, এটার পিছনে চিন্তার না পিছনে কোনো না কারণ কোনো থাকে। একটা অনুঘটক কাজ করে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে ক্রেডিট দিবেন যে আপনার অনুপ্রেরণা কি? কিংবা আ আপনার জীবনের এমন কোনো আ ঘটনা কিংবা আ অনুভূতি যেটা আপনাকে অনেকটাই নাড়া দিয়েছে এবং কোনো এক সকালে উঠে আপনি ভাবলেন যে, "হ্যাঁ, আমার তো ২-১ টা লাইন লেখা উচিত।" এবং আপনি একটা কাগজ আর কলম টেনে নিলেন, খসখস করে লিখে ফেললেন। হ্যাঁ, আমার লাইফে ওইরকম কিছু হয়েছে। আমি একটু আগে বলেছি, লেখালেখির শুরুতে আমি একবার থমকে যাই। লেখায় আমার স্থগিত হয়ে যায়। তো এক পর্যায়ে আমি ফেসবুকে যখন ছবি আপলোড করতাম, তখন আমি ক্যাপশন দিতে পছন্দ করতাম। তো ক্যাপশন দিতে মানে কবিতা আকৃতির ক্যাপশন যেত, তখন আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে, "তুই দেখি কবি হয়ে গেছিস।" তখন আমি মনে মনে চিন্তা করলাম, অন্যের লেখা নিয়ে পোস্ট করে বাহবা পাওয়ার তো কোনো মানে নেই। আমিও তো লিখতে জানি। হয় আজকে খারাপ হচ্ছে, কাল ভালো হবে। কাল ভালো হবে না, পরশু হবে। এভাবে একসময় হবে। তো আমি অন্যেরটা পোস্ট করে, কপিরাইট করে আমি ক্রেডিট নিতে চাই না। আমি আমার মতো করে লিখব। সেখান থেকেই আমার লেখালেখির মূল যাত্রা শুরু প্রথমত। এরপরে আপনি যেটা প্রশ্ন করেছেন, প্রত্যেকটা কবিতা কিংবা গল্প লেখার পেছনে হয় একটা ঘটনা কাজ করে, নয় কল্পনা শক্তি কাজ করে। যদি কল্পনা শক্তি কাজ করে, তবে আমি মনে করি কল্পনা শক্তির পেছনেও কিছু কারণ থাকে। অবশ্যই মানুষ কারণ ব্যতীত কোনো কিছু ভাবতে পারে না। এটা আমার বিশ্বাস। তো আমার বই লেখার পেছনেও কিছু কারণ আছে, যেরকম কিছু কবিতা আছে সরাসরি ব্যক্তি জীবনের। আমার হুম, হুম। বন্ধুর জীবন কাহিনী নিয়ে, তার বিচ্ছেদ বেদনা নিয়ে আমার বইতে একটি কবিতা আছে। এবং আচ্ছা, আমরা এই কবিতাটা স্পেসিফিক্যালি শুনবো আপনার বন্ধুকে ডেডিকেট করে। উনি যদি আজকে অনলাইনে থাকেন নিশ্চয়ই উনি কমেন্ট করবেন। এমনি জি, অন্যান্য কোনো যদি থাকে, কারণ আমি আপনার বন্ধুর ঘটনাটা আলাদাভাবে রাখতে চাই যেহেতু ওই কবিতাটা আমি স্পেশালি আপনার কাছ থেকে শুনবো আজকে। জি, এটা কি আপনাকে পুরোটা আপনি আবৃত্তি করে শোনাবো এখন? এখন নয়, এটা পরে শুনবো। এমনি আর কোনো আচ্ছা, ঘটনা আছে কিনা যেটা আচ্ছা, আপনাকে ঠিক আছে। একটু করে পুশ করেছে, একটু করে এগিয়ে নিয়েছে যে হ্যাঁ। লিখতে হবে। এরপরে আছে, এরপর আমি একটা কবিতা লিখেছি বেকার নামে। বেকার শিরোনামে একটি কবিতা লিখেছি। সে কবিতার আমার প্রেরণা দিয়েছে সমাজে কিছু বেকার যুবক আছে, যারা এক পর্যায়ে 25-26 বছর গেলে কিংবা তার আগে বা পরে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি গুলো মানে এক ধরনের বোঝা হয়ে ওঠে। অনেক সময় দেখা যাচ্ছে সার্টিফিকেটে ব্যাগ ভর্তি, অথচ তাদের কোনো চাকরি হচ্ছে না। এমন্ত অবস্থায় তারা যে হতাশায়, তাদের যে বর্তমান পরিস্থিতি হয়, সেই সম্পর্কে আমি কবিতাটি রচনা করেছি। এরকম সমাজের কিছু অসহায়দের পক্ষ নিয়েও কিছু ঘটনা চোখে পড়েছে। সেসব পক্ষে পরে কল্পনা শক্তি জাগ্রত হয়েছে। সেসব বিষয়েও লেখালেখি আমি করেছি। এরপরে কিছু আসছে রোমান্টিক, কিছু আসছে বিরহ। এগুলো মানুষের জীবনে সবসময় এসে থাকে, বা দেখা গেল কোনো একজনের কষ্ট বা বিরহের কারণ, এরপরে সেটা মানে কবিতা লেখা হয়ে গেছে। প্রত্যেকটার জন্য নির্দিষ্ট একেবারে লিখিত কারণ না থাকলেও কিছু কারণ আছে, যার কারণে এই কবিতা গল্পগুলি উঠে আসে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এরকম ছোট্ট কারণ, ছোট্ট ঘটনা আমাকে প্রেরণা দিয়েছে, আমাকে লিখতে সাহায্য করেছে এবং আমার কল্পনা শক্তিকে বাড়িয়ে তুলেছে। এরপরে যেটা হয়,
আমি তো আগেই বলেছি আমার বন্ধুর জীবনী নিয়ে লিখছি, এবং সমাজের অসহায়, আমার বইটিতে পাবেন আপনার সমাজের অসহায়দের নিয়ে কিছু পাবেন, এমনকি রোমান্টিকও পাবেন, বিরহও পাবেন, এবং মোটামুটি সব ধরনের আমি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আমি যখন ফেসবুকে একটা পোস্ট দেখতাম, তখন কমেন্টে আমি ভাবতাম কিভাবে কি করা যায়, মানে এটাকে আমি সাহিত্যের ভাবে কিভাবে কমেন্টটা করতে পারি। সেখান থেকে দেখা গেল আমার 2 লাইন হয়ে উঠে আসলো। কবিতা আমি মনে করি প্রথম লাইনগুলো লেখা কষ্ট, এবং প্রথম লাইন এবং কল্পনা শক্তি জাগ্রত হলে পরের লাইনগুলো একলাই অটোমেটিক বেরিয়ে আসে, মানে অটোমেটিক লেখা যায়। তো সেখান থেকে দেখা গেল আমি একটা ধারণা পেয়ে গেলাম। এরকম করে আস্তে আস্তে করে আমার লেখালেখির যাত্রা শুরু, এবং এই যাত্রায় আজকের আমার কাব্যগ্রন্থতে রূপান্তরিত হয়েছে অপরিচিতা মায়াবিনী কাব্যগ্রন্থ। আচ্ছা, আমরা যখন দেখি যে যখনই আমরা লেখালেখি করতে যাই কিংবা কোনো পৃথিবীতে যত বড় সৃষ্টিগুলো রয়েছে, যত বড় কবিতার গ্রন্থগুলো রয়েছে কিংবা উপন্যাস রয়েছে কিংবা অন্যান্য সাহিত্যের অন্যান্য ধারায় যে সৃষ্টিকর্মগুলো রয়েছে, আমরা দেখতে পাই যে সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে। এবং যেমন ধরা যাক আপনার আপনার যে বইটা, এটা কিন্তু অপরিচিতা মায়াবিনী, অর্থাৎ দুটোই কিন্তু মানে স্ত্রীলিঙ্গিক শব্দ আর কি। হ্যাঁ, তো জি, জি। এই যে আমরা নারীকে উপস্থাপন করি সাহিত্যে, কিংবা নারীকে উপস্থাপন করি আমরা কর্পোরেট যে মিডিয়া গুলোতে, সে বিপণন কাজের জন্য আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করি বা বিজ্ঞাপন গুলো করি, সেটা প্রিন্টেড হোক, ছাপার ছাপা হোক, কিংবা ভিডিও হোক, কিংবা অন্যান্য প্রিন্ট কিংবা ইলেকট্রনিক কিংবা সোশ্যাল মিডিয়া যেখানে হোক না কেন, এই যে নারীকে আমরা উপস্থাপন করি, এই যে নারীর উপস্থাপন, এই উপস্থাপনকে আপনি কিভাবে দেখেন? এবং এটা কি ব্যাপারটা এরকম যে আমরা জেনারেশনটাকে বোঝার চেষ্টা করি এবং জেনারেশনের যে ডিমান্ড রয়েছে, জেনারেশন যেভাবে ভাবতে চায়, আমরা সেই জেনারেশনের ডিমান্ডটাকে পূরণ করি, নাকি এটা একটা হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট যেখানে আমরা নারীকে ভিন্ন ভিন্ন উপায়ে, ভিন্ন ভিন্ন মাত্রায়, ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করছি কিংবা বাজারজাত করছি? এই যে নারীকে আমরা নিয়ে আসি সাহিত্যকর্মে, সৃষ্টিকর্মে কিংবা অন্য কোনো মাধ্যমে, আর স্পেসিফিক্যালি আপনার ক্ষেত্রে কবিতায়, এটার এটাকে আপনি কিভাবে দেখেন, বা এটার মূল প্রেক্ষাপট বা এটার পটভূমিটা কি? যদি ঘটনায় নারী না থাকে, যদি নারীর কোনো ভূমিকা না থাকে, তবে নারীর নামকরণ করে যদি কোনো কিছু করা হয়, অবশ্যই সেটা অপরাধমূলক আমি মনে করি। এবং নারীকে আপনি যেটা বললেন বাজারজাতকরণ বা এরকম কিছু আর কি, অবশ্যই। তবে যদি যেখানে যেটার প্রয়োজন সেখানে যদি সেটা ব্যবহৃত না হয়, সেটা যদি করা না হয়, তাহলে সেটা অপূর্ণ থেকে যায়। তবে প্রয়োজন যেখানে সেখানে অবশ্যই এটা লাগবে। আমার বইয়ের নাম অপরিচিতা মায়াবিনী হওয়ার পেছনে কারণ আছে। আমার একটি কবিতা আছে অপরিচিতা মায়াবিনী নামে। তো আমি যখন বইয়ের নাম খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার মেয়ে ভাই তখন আমাকে সাজেস্ট করেন যে এই নামটা দেওয়ার জন্য। তো আমি তার প্রতি সম্মান এবং ভালোবাসা রেখে এই নামটিকরণ করি, এবং আমার বইতে আমি একটু বলতে ভুলে গেছিলাম যে এই নামের কবিতাটি আছে তখন, ঠিক আছে? তো এছাড়াও বইতে রোমান্টিক এবং বিরহ আছে। রোমান্টিক থাকলে, আমি যেহেতু ছেলে মানুষ, অধিকাংশই মেয়ে সম্পর্কিত থাকার কথা। তো যেহেতু অপরিচিত মায়াবিনী নামকরণ করা হয়েছে, সেই কবিতাটার ধরন এরকম, মানে হঠাৎ করে কাউকে দেখে ভালো লাগা, হঠাৎ হ্যাঁ, আমরা কারো কি প্রেমে মুগ্ধ হওয়া, এক পক্ষাতিক ভালোবাসা আর কি যাকে বলে, সেরকম আর কি। আহ, দর্শক দর্শক আমরা কিছুক্ষণের জন্য একটু ইলেকট্রিসিটি ল্যাবসে ছিলাম। তো আহ, কবি সাইমন শিমুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি আপনি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আপনি যেখানে থামছিলেন সেখানে আমি আপনাকে অনুরোধ করছিলাম যে অপরিচিতা মায়াবিনী কবিতাটা যদি আমরা একটু শুনতে চাই। কবিতাটা হ্যাঁ, আমার সেই কবিতার মুখস্থ নেই, আমি একটু দেখে দেখে বলতে পারি কি? হ্যাঁ, অফ কোর্স প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আপনার কবিতার প্রচ্ছদটা খুব সুন্দর। আমি যদি আরেকবার আমার দর্শকের জন্য আরেকবার যদি দেখাতেন কবিতার প্রচ্ছদটা। আচ্ছা, আর এই কবিতাটা দর্শক বাংলাদেশের ২১ বইমেলা ২০২৩ বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বইমেলাটি হচ্ছে সেখানে পাওয়া যাচ্ছে স্টল নাম্বার ২২০-২২১। আমি কি ঠিক বলেছি? জি, আপনি সঠিক বলেছেন। হ্যাঁ, এবং এটা ২৫% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এখন ৳১৫০ আমরা যারা তরুণ প্রজন্মকে পছন্দ করি, আমরা এটা অবশ্যই স্বীকার করতে হবে কবি সাইমন শিমুল তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন। একদম টগবগে তরুণ। আমি স্পষ্ট বলতে পারি যখন ওনার বয়সে ছিলাম তখনও আমি আ আ লেখা শুরু করি এবং আমি জানি একজন টগবগে তরুণের রক্তে কি পরিমাণ আশা আকাঙ্খা কাজ করে। দর্শক, জি, জি, আমরা সবাই বইমেলায় যাব। ২২০ এবং ২২১ নম্বর স্টলে যাব এবং কবি সাইমন শিমুলের অপরিচিতা মায়াবিনী অবশ্যই কিনবো। ২৫% ডিসকাউন্ট থাকছে। আ আপনাদের সবাইকে কবি সাইমন শিমুলের পক্ষ থেকে ওনার বই কেনার জন্য স্বাগত জানাচ্ছি। কবি সাইমন শিমুল। আমরা শুনবো আপনার কণ্ঠে অপরিচিতা মায়াবিনী। জি, আমি শুরু করছি। কবিতার শিরোনামে অপরিচিতা মায়াবিনী। আচ্ছা, তুমি তো শরতের কাশফুল নও, তবু কেন তোমার মধ্যে লুকিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে? তুমি তো পড়ন্ত বিকেলে গোধূলি কিংবা শিশির ভেজা ঘাস নও, তবু কেন মনে হয় তাপস ঢেনে তোমার পূজারি হয়ে এক নজরে চোখের মাধুর্য উপভোগ করি? কি এমন আছে তোমার ওই চোখে, যেন কতকালের মায়া পোষা, যেন কতকালের পরিচিত, যেন কত যুগ ধরে তাকিয়ে থাকার অভ্যাস। কিন্তু এই তো কাল আমাদের পরিচয়, অপরিচিতা এক তুমি, তবু কেন এত ইচ্ছে করে তোমার চোখের কোণায় হারিয়ে যেতে? কেন? আমি যদিও আবৃত্তিকার নই, তবু আমি চেষ্টা করেছি আর কি। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে আমি বইমেলা নিয়ে অবশ্যই কথা বলবো। আ বাংলা সাহিত্যের বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের অবস্থান কি সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমার একটা জি, জানতে ইচ্ছে করে যে সেটা হচ্ছে এই যে নারীর মাঝে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, এই যে জি, আ নারীকে পূজা করা, হ্যাঁ? জি, এটা আমরা ঐতিহাসিকভাবেই কিন্তু এটা দেখে আসছি এবং জি, এ জি। বি আমরা ভিন্ন, ভিন্ন মাধ্যমে ভিন্ন, ভিন্ন উপায়ে এটাকে উপস্থাপন করেছি। এ এটাকে আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবং সাহিত্য চর্চা করেন বলেই বলছি। যে এই যে নারীর মাঝে হারিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, উদগ্র একটা বাসনা এ এবং আমরা যে নারীকে পূজারি নারীর পূজারি হতে চাই, এটাকে আপনি কিভাবে দেখছেন? বা এটার আপনার দৃষ্টিভঙ্গি কি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে? এটা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, সৃষ্টিকর্তা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছে, মানে নারীর প্রতি একটি আকর্ষণ জনিত ভাবে সৃষ্টি করেছেন। তবে যদি সে আকর্ষণটা একজনের প্রতি থাকে, তবে আমি সেটাকে অপরাধসূচক চোখে দেখতে পারি না। কারণ কারো না কারো প্রতি সবাই আসক্ত। তবে যদি একাধিক, মানে কিছু, কিছু তরুণ প্রজন্ম এখন এমন আছে যে এগুলোকে মানে একটার পর একটা, মানে এরকম ভালো লাগে যায় বা সম্পর্ক হয়ে যায়, এরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা খুবই জঘন্য কাজ হয় এবং জঘন্যতর, মানে তবে যদি নির্দিষ্ট কারো মায়ায়, নির্দিষ্ট কারো চোখে আটকে থাকা যায়, তবে সেটা সুন্দর। অবশ্যই সুন্দর, এবং আমাদের সৃষ্টিকর্তা কারো না কারো জন্য অবশ্যই সৃষ্টি করেছেন এবং মানুষের জীবনে এগুলো সবসময় এসে থাকে। তবে আমি মনে করি নির্দিষ্ট কারো মায়ায় কিংবা নির্দিষ্ট কারো চোখে আটকে থাকা, এটা সত্যি সুন্দর অনুভূতি, সুন্দরতম একটি অনুভূতি আরকি। হ্যাঁ, এই জায়গায় আমিও আপনার সাথে শেয়ার করব। কারণ আমিও পার্সোনালি one woman man এ বিশ্বাস করি। অর্থাৎ জি, একজনই নারী থাকবে যে নারীকে আমি পূজা করব, যে নারীকে আমি জি, ভালোবাসবো, আমিও যে সেটাই নারীকে আমি সেটাই আমি বোঝাতে বন্দনা চাচ্ছি। করব। জি, জি, হ্যাঁ।
এবং আ এই জায়গায় বোধহয় আমরা যদি একটু করে নৈতিকতার কথা বলি, যেভাবে আপনি বলছেন হ্যাঁ, আপনার সুরের সুর মিলিয়ে আমি বলব যে, আ আমার মনে হয় এই জায়গায় আমাদের কোথাও একটা অবক্ষয় হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা বিশ্বাস করা শুরু করেছি যে আমি একজন নারী ব্যতীত অন্য নারীর পূজা করতে পারি। যেটা আমি কোনদিন বিশ্বাস করি না এবং আমি আ আমার যে প্রিয়জন সে জানে সেটা। আ জি, আমার যে ভালোবাসার মানুষ, আমি একান্তই তাকেই ভালোবাসি এবং তাকেই ভালোবাসতে পছন্দ করি। আমি তার মাঝে সীমাবদ্ধ থাকাটার মধ্যে একটা গৌরব বোধ পাই। যেখানে আমরা একটা নৈতিক একটু করে স্খলন, একটু না অনেকটা বেশি স্খলন আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন আমরা এ এ একটা ব্ল্যাংক চেক দিয়ে দিচ্ছি একে অপরকে যে আমরা ভালোবাসাটাকে এখন এখন আ অ ঘরের বাইরে নিয়ে যেতে পারি এবং আ ভালো আমরা অনেকে বাসতে পারি এবং অনেক নারীর পূজা একজন পুরুষ করতে পারে। এটা আসলে সত্যি একটা চমৎকার বিষয় আপনি এনেছেন এবং আমার মনে হয় বিশ্বায়ন এবং অতি মাত্রায় বাণিজ্যিকীকরণের ফলে আমাদের নৈতিকতার জায়গাটাতে অনেকটা ধস এসেছে। জি, আ জি, হ্যাঁ, হ্যাঁ, আমি আগে বলেছি যে আমি অবশ্যই বইমেলা সম্পর্কে বলব। কারণ বইমেলা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা কবি সাহিত্যিক রয়েছেন, আমাদের জি, যারা পাঠক বা লেখক রয়েছেন, তাদের জন্য আ অনেক বড় একটা উৎসবের সুযোগ। ব্যবসায়ীদের জন্য প্রকাশক আ এবং অন্যান্য যারা রয়েছেন, পাঠ্যপুস্তক প্রকাশক প্লাস হচ্ছে বইয়ের প্রকাশক যারা রয়েছেন, বই বিক্রেতা যারা। তো বাংলা সাহিত্যের জন্য বাংলা একাডেমি যে প্রতি বছর বইমেলার আয়োজন করে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এবং আ এ এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? বা আপনাকে যদি বলা হয় যে এই বইমেলা আসলে আমরা আমাদের আ মনন চর্চায়, সাহিত্য চর্চায়, আমাদের বাঙালির যে মানসিক বুনন, সেই জায়গাটাতে কতটা অবদান রাখছে? মানুষের জীবনে বইয়ের পরি মানুষের জীবনে বইয়ের ভূমিকা অপরিসীম। এই ভূমিকা কখনো শেষ করা সম্ভব নয় এবং এই বই ব্যতীত কিংবা পড়ালেখা ব্যতীত মানুষের জীবন অশিক্ষিত থেকে যায়, যার কারণে অনেক অবনতি দেখা যায়। এই বই মেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক পাঠক বৃত্তি পাওয়া সম্ভব এবং কি এই বইমেলা উপলক্ষে দেখা যায় যে ছেলেটা বা যে মেয়েটা কখনো ক্লাসের বই ধরে দেখে না, তারা বইমেলায় যায়, ২-১ টি বই ক্রয়ের চেষ্টা করে এবং কি যদি ক্রয় করে তো সে বইটা সে ক্রয় করেছে এবং কি ভালো গল্প পাবে কিংবা ভালো কবিতা পাবে এই আশায় সে বইটা সে পড়ে। তো আমরা যদি সকল লেখকরা ভালো, ভালো লেখা উপহার দিতে পারি কিংবা ভালো মানে শিক্ষণীয় বিষয়গুলো উপহার দিতে পারি, বাজে যেসব লেখা আছে সেগুলো যদি আমরা বর্জন করে ভালো কিছু লিখে আমরা বইমেলায় উপস্থাপন করতে পারি, তাহলে একটি যে পাঠক যে পাঠক নয় কখনো, যে কখনো ক্লাসের বইটি খুলে দেখতে চায় না, ব্রেক বেঞ্চার সেও যখন বই কিনবে তখন কিছু শিখতে পারবে। এবং কি যখন সে সাহিত্য কিংবা বই পড়ার রসটা আন্বেষণ কিংবা রসটা সে যখন গ্রহণ করবে, তখন সে কিন্তু ওই পড়ালেখায় মনোযোগী হতে সক্ষম। এটা গেল শুধু শিশু কৈশোরদের জন্য। মেলা তো শুধু শিশু কৈশোরদের নয়, আপনার আমার সকলের। তো এই মেলাটা মানব জীবনে যেহেতু শিক্ষার প্রয়োজন রয়েছে, যেহেতু শিক্ষার ছাড়া কোনো বিকল্প নেই, সেহেতু মেলা সকল বয়সীর জন্য এবং শিক্ষা কোনো ছোট বড় কারোর জন্য থেমে থাকে না। এমনকি এই মেলা শুধু আপনি বই পড়া কিংবা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই মেলা সকল লেখকদের মিলন মেলা। সকল লেখক নয় শুধু সকল পাঠকদের মিলন মেলা। আজকে আমার সাথে যেসব লেখকের কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই, বছরে একবার যাদের সাথে দেখা হয় না, তাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, সাক্ষাৎ বিনিময় হচ্ছে। আমরা তাদের কাছ থেকে লেখালেখির আরো অনুপ্রেরণা পাই। তাদের দেখে আমরা আরো উৎসাহিত হই। সবথেকে বেশি উৎসাহিত হই পাঠক দেখে। যখন পাঠকটি আমার বইটি হাতে নেয়, যখন পাঠকটি আমার বইটি পড়ার চেষ্টা করে কিংবা বইটি ক্রয় করে, আমরা তখন আরো বেশি উৎসাহিত হই। এটা গেল লেখকদের জন্য। এরপর আসছে পাঠকদের জন্য। পাঠকরা তাদের প্রিয় লেখকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়। তাদের প্রিয় যেসব লেখকরা আছে
আমি চাইলেই আমার প্রিয়, আমি এখনো আমি কিছুই না, আমি চাইলেই বড় লেখকের সাথে আমি কথা বলতে পারবো না সারা বছরে সারা ঈদে, কিন্তু আমি যদি বই মেলায় যাই, স্টলে যদি আমার লেখকের সাথে দেখা হয়, আমি কিন্তু সাক্ষাৎ বিনিময় করতে পারবো, আমি কথা বলতে পারবো, আমার স্বপ্নটা পূরণ হবে। তো বই মেলার আমি কোনো বিকল্প দেখি না, মানে বিকল্প কোনো পদ্ধতি দেখি না উম, এটা ফেলে যে অন্যটা করা যাবে, কারণ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে, কারণ বই মেলায় আপনি শিক্ষার দিক দিয়ে, মিলন মেলার দিক দিয়ে, সবকিছু দিকে আমরা কিন্তু বইমেলাকে আমরা প্রাধান্য দিতে বাধ্য, আমরা আমরা প্রাধান্য দিতে বাধ্য, এই আমার বক্তব্য। আচ্ছা, আমরা তো জানি যে বাংলা একাডেমি এই বইমেলার আয়োজন করে থাকে এবং সরকার জি। এক্ষেত্রে সহযোগিতা করছে। আপনার কি মনে হয় যে আ সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটাতে সরকার যথেষ্ট করছে, বা সরকার আ যেভাবে বাংলা সাহিত্যের বিকাশে যেভাবে অবদান রাখার কথা, সেটা আসলে হচ্ছে কিনা, এবং সরকারি জায়গা থেকে ওনাদের প্রচেষ্টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একজন লেখক হিসেবে, আমি একই সাথে একজন পাঠক হিসেবে, একই সাথে বই মেলাকে কাছ থেকে দেখছেন বলেই আপনি জি, কিভাবে এটাকে মূল্যায়ন করবেন, বা আপনার বক্তব্য কি? আমি যে কয়েকদিন বইমেলায় গিয়েছি, আমি বইমেলা পুরোপুরি আমার ভালো লেগেছে। ভালো লাগে না এমন কোনো পদ্ধতি আমি আবিষ্কার করতে পারিনি, বা এমন কোনো পরিস্থিতি আমি আবিষ্কার করতে পারিনি, ভালো লাগেনি। তাই আমি সরকার কিংবা বইমেলা আয়োজনে একাডেমি কর্তৃপক্ষ কাউকে আমি কোনো বিরূপ মন্তব্য করতে পারি না যে এটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, এটা এভাবে করলে ভালো হতো। আমার চোখে ভালো লেগেছে। আমি পাঠক এবং একই সাথে কবি, এই ২ চোখেই আমি দেখেছি বইমেলা। বইমেলা আমার ভালো লেগেছে, তাদের নিয়ম কানুন এবং তাদের যথাযথ তারা চেষ্টা করছে শৃঙ্খলা বজায় রাখার। তারা যথাযথ মানে পরিবেশটাকেও সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করছে। তারা ভেতরে মেডিকেল ক্যাম্পেরও সৃষ্টি করেছে, অসুস্থ বোধ করলে সেখানে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে। এমনকি এরকম টুকিটাকি বিষয়ে তারা যথেষ্ট সুন্দর করেছে। আপনি জানেন এই যে আমাদের বইমেলা, এই বইমেলার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ১৯৫২ সালের যে মহান ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনটা না হলে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা পেতাম না। এবং রাষ্ট্রভাষা বাংলা পেলেও যদি আমরা এই জাতিরাষ্ট্র, বাংলাদেশ জাতিরাষ্ট্রটা না পেতাম, তাহলেও কিন্তু আমরা আজকের বইমেলা পেতাম না। সো আমরা সহজেই এবং ডান, বাম, আগু, পিছু না ভেবেই বলতে পারি যে আজকের যে বইমেলা, এই বইমেলায় ৫২ র ভাষা আন্দোলন যেভাবে এটার সাথে জড়িত, ঠিক তেমনিভাবে আমাদের ৭১ যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধও কিন্তু আজকের বইমেলার সাথে জড়িত। এই একটা অবস্থানে এসে যখন ৫২ এটার সাথে জড়িত, ৭১ এটার সাথে জড়িত, এবং ২০২৩ সালে এসে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম নই, এমনকি আমরা ৯০ এর স্বৈর শাসক বিরোধী আন্দোলনের প্রজন্ম নই, আমরা অনেকটাই আধুনিক প্রযুক্তির মধ্যে বাংলাদেশে বেড়ে ওঠা একটি প্রজন্ম। আমরা ৫২, ৭১ এবং আজকের বইমেলাকে কিভাবে দেখা আমাদের উচিত? আমি দুঃখিত, একটি ভুলের কারণে আমার কেটে যায়। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনার ফোনটা বোধহয় একটু সোজা করতে হবে। আপনাকে বাঁকা দেখাচ্ছে। ওকে, পারফেক্ট। ঠিক আছে এখন? ওকে, গো অ্যাহেড। আমি কি আমার প্রশ্নটা আরেকবার রিফ্রেশ করব? জি, আপনি করতে পারেন।
হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি জানেন ১৯৫২ সালের সাথে আমাদের রাষ্ট্রভাষা বাংলা পাওয়াটা ওতপ্রোতভাবে জড়িত। শুধু জড়িত নয়, ৫২ র ভাষা আন্দোলন না হলে আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলছি সেটা কোনদিন হতো না। যদি ১ম প্রস্তাবনা মেনে নেওয়া হতো, আলিগড় বিশ্ববিদ্যালয়ে যেটা দেওয়া হয়েছিল ডক্টর জিয়াউদ্দিনদের নেতৃত্বে, যে বাংলা ভাষাটাকে আরবি হরফ কিংবা উর্দু হরফে লেখা হবে, তাহলে আজকের রাষ্ট্রভাষা বাংলার যে হরফটা সেটা আমরা পেতাম না। দ্বিতীয় জি প্রস্তাব যেটা, সেটা হচ্ছে যে বাংলা ভাষাটা থাকবেই না, উর্দু আমাদের রাষ্ট্রভাষা হবে, জিন্না যেটা বলেছিলেন। তাহলে এই দুটো প্রস্তাবের একটি প্রস্তাবও যদি থাকতো তাহলে আমরা বাংলা ভাষা পেতাম না। প্রথমত, যদি আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় চার নেতা সহ অন্যান্যদের যে কঠোর পরিশ্রম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের যে স্যাক্রিফাইস, উৎসর্গ এবং আমাদের লক্ষ লক্ষ আহত এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের যে অবদান, সেটার মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা পেয়েছি, যে বাঙালিদের রাষ্ট্র, বাংলাদেশীদের রাষ্ট্র, একটি জাতি রাষ্ট্র যে আমরা পেয়েছি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই রাষ্ট্রটি না পেলেও কিন্তু আজকে আমরা আজকের এই বইমেলাটা পেতাম না। তো আমাদেরকে জি সহজভাবে আগু পিছু ডানে বামে সামনে পিছনে না ভেবে সোজা সরল অঙ্কটা মেনে নিতে হবে যে ৫২ ভাষা আন্দোলন না হলে এবং ৫২ ভাষা আন্দোলনের পেয়ে আমরা ৭১-এর মাধ্যমে স্বাধীনতা না পেলে আজকের যে বইমেলা সেটা আমরা পেতাম। কিন্তু আজকে আমি আর আপনি, আমরা দুইজনই কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম নই। এমনকি আমরা এরশাদের যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের প্রজন্মও নই। আমরা হলাম যে এর পরের প্রজন্ম, যারা আ আধুনিক একটা বাংলাদেশে বড় হয়েছি। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি বাংলাদেশে আমরা বড় হয়েছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ২০২৩ সালে এসে ১৯৫২, ১৯৭১ এবং আজকের ২০২৩ সালে এসে আমরা বাংলা একাডেমির আয়োজনে বাংলা ভাষার শ্রেষ্ঠ একটা প্রদর্শনী, সেটা হচ্ছে বাংলা বইমেলা পেয়েছি। ২১-এর বইমেলা পেয়েছি। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কোন দৃষ্টিতে দেখবেন? এটা অমর একুশে বইমেলা, এটা শহীদদের স্মরণে হয়ে থাকে এবং কি এই শহীদদের স্মরণে যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্মান শুধু আমাদের দেশে নয়, তাদের সম্মান রয়েছে সারা পৃথিবী জুড়ে। যার কারণ, যার ফলস্বরূপে ইন্টারন্যাশনাল মাতৃভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে ৫২ সেই আন্দোলন। এমনকি আজকে যদি তাদের সে আন্দোলন না হতো, আজকে যদি রাজপথে তাদের রক্ত না যেত, তারা যদি আন্দোলনে না নামতেন এবং তাদের রক্তক্ষয়ী আন্দোলনের কারণে কিন্তু আজকে আমাদের এই মাতৃভাষা বাংলায় আমরা কথা বলতে পারছি। যদি তারা না যেত, হয়তো তাদের জন্য বা তাদের প্রস্তাবে, পাকিস্তানিদের প্রস্তাবে এটা উর্দু মাতৃভাষা হয়ে যেত এবং বাংলাকে আমরা চিরতরে হারাতাম। তখন শুধু বাংলাকে হারাতাম না, আমরা থাকতাম পরাধীন অন্য কোনো রাজ্যের আর কি দখলে। অন্য কোনো আমাদের রাজ্যের নয়, মানে আমি খুব আমার বন্ধুদেরকে বলি, আল জামহরিয়া আল ইসলামিয়া পাকিস্তানে আমরা থাকতাম। আপনারা জানেন পাকিস্তান এখন একটি ধ্বংসস্তূপ। হ্যাঁ, একটা, আমার মনে হয় যে একটা ভাঙা কলসির মতো টুকরো টুকরো হয়ে গেছে। যা হোক, প্লিজ গো অ্যাহেড। তো আমরা পরাধীনতার চাদরে ঢেকে থাকতাম, আমাদের কোনো নিজস্ব ভাষা থাকতো না, কোনো কিছুই থাকতো না। শুধু ভাষা কি, আজকে অমর একুশে বইমেলা, যে বইমেলার জন্য হাজারো লেখকের জন্ম, যে বইমেলায় হাজারো লেখকের আদর্শ নিয়ে নতুন নতুন তরুণ লেখক সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কথা, নতুন নতুন কথাকে কবিতা কিংবা গল্পে কিংবা সাহিত্যের উদ্যান, এগুলো কখনোই সম্ভব হতো না। তখন অন্য একটি ভাষার দখলে চলে যেত সারা দেশ এবং অন্য একটি দেশের দখলে চলে যেত, অন্য একটি দেশের আওতায় চলে যেত এই দেশটা। নিজস্বতা কোনো কিছু থাকতো না। তাদের আত্মত্যাগের ফলে আজকে অমর একুশে বইমেলা, তাদের জন্যই আজকে আমি কবি হওয়ার সুযোগ পেয়েছি এবং কি আমার লেখা অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। যদি আজকে ভাষা না থাকতো, ভাষার জন্য আন্দোলন না হতো এবং কি আন্দোলন ছাড়াও যদি আমরা ভাষাকে পেতাম,
তবে হয়তো অমর একুশে বইমেলা হতো হয়তো, কিন্তু অমর একুশে নামকরণ হতো না, কিংবা তাদের স্মরণে হতো না, আবার নাও হতে পারতো। যদি নাই হতো তাহলে আমার মতো হাজারো, আমি আগে বইমেলার মূল্যায়ন, বইমেলার গুরুত্ব সম্পর্কে বলেছি, সবগুলো বৃথা থাকতো, কোনো মূল্যায়ন থাকতো না, এমনকি আমরা পাঠক হিসাবে লেখকদের সাথে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম খুঁজে পেতাম না। যদিও এখন অনলাইনের জগৎ, অনলাইনে দেখা যায়, কিন্তু অনলাইনে আপনার সাথে সাক্ষাৎ এবং বাস্তবে এক জায়গায় বসে সাক্ষাৎ কিংবা দাঁড়িয়ে সাক্ষাৎ, লেখকের সঙ্গে ছবি তোলা কিংবা এ করা, এগুলো আলাদা বিষয়। এছাড়াও যেটা রয়েছে, যদি লেখকে পরিচয় কিংবা পাঠকে লেখকে পরিচয় না থাকে, এরপরে দেখা যাবে মানুষের প্রেরণাটা কমে যাবে লেখার। প্রেরণা মানুষের মূল শক্তি। প্রেরণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমি যদি প্রেরণা হারাই, আমি পথের গতি বদলে যাবে, আমি আর সামনে এগোতে পারবো না। অবশ্যই আমাকে গতিপথে টিকে থাকার জন্য মানব জীবনে প্রেরণা প্রয়োজন। কারো না কারো প্রেরণা আমাকে নিয়ে যাবে সাফল্যের শিখরে, এবং কারো প্রেরণাহীনতার কারণে কেউ সাফল্য একদম চূড়ান্ত শিখর থেকে ভেঙে একদম তার আর কি নিচে পড়ে যায়। তো যার ফলস্বরূপ আমাদের ভাষা আন্দোলন যদি আমাদের না হতো, তাহলে আমাদের বইমেলার আয়োজন হতো না। কিংবা তাদের শহীদদের স্মরণে এই বইমেলাটা আমরা পেতাম না। এর জন্য এগুলো খুব প্রভাবিত করে তাদের সেই সময়গুলোকে। এবং কি আমরা বাংলাদেশি মানুষ, বাংলা ভাষা মানুষ যারা যতটা প্রাধান্য দিয়েছি তাদের আত্মত্যাগকে, সারা পৃথিবী আমাদের সাথে তাল মিলে তাদের কিন্তু প্রাধান্য দিয়েছে। আমি আগেই বলেছি, এই মাতৃভাষা দিবসটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবী যে ত্যাগকে মহিয়ান করে তুলেছে, সেই ত্যাগকে আমরা অস্বীকার করি কি করে? যে ত্যাগটা আমাদের জন্যই তোলা হয়েছিল, যে ত্যাগটা আমাদের জন্যই করা হয়েছিল, যে ত্যাগটা আমাদের জন্য তোলা, তাকে আমরা অস্বীকার করি কিভাবে? আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কথা চলছে বাংলাদেশের যে বাংলা একাডেমির বইমেলা, সেই বইমেলায় ভারতীয় বইয়ের আনাগোনা কিংবা ভারতীয় বইয়ের বিক্রি, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে ভারতীয় লেখকদের বইয়ের বিক্রিটা। যেহেতু আপনি প্রতিদিন বাংলা একাডেমির যে বইমেলাটি হচ্ছে, একুশের বইমেলা, সেই একুশের বইমেলায় যাচ্ছেন। সেক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে দেখেন? বা এবছর এবছরের যে চিত্রটা, সেটা যদি আপনি মূল্যায়ন করেন। প্রিয় দর্শক, কবি সাইমন শিমুলকে একটু ফ্রিজ অবস্থায় দেখা যাচ্ছে। আমরা দেখি ওনাকে আরেকবার কানেক্ট করতে পারি কিনা। আমার মনে হয় আমরা ওনার সাথে কানেকশনটা হারিয়েছি। আশা করছি যে উনি খুব শিগগির আমাদের সাথে জয়েন করবেন। ততক্ষণে আমি আপনাদের সাথে আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই। যে আমরা জানি মহাত্মা আহমদ ছফা। আমরা নেটের কারণে সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। স্বাগতম কবি সাইমন শিমুল। আমি একটু যোগ করার চেষ্টা করছিলাম যে মহাত্মা আহমদ ছফা সবসময় বলেছেন আমাদের বাংলাদেশের বইয়ের বাজারগুলো রয়েছে সেখানে যে একটা আধিপত্য অথবা বাঙালির ভারতীয় লেখক যে অনেক বেশি দুর্বলতা কিংবা ভাষায় বলা যায় যে ভারতীয় লেখকদের বই বিক্রি করার প্রকাশকদের যে প্রবণতা, মহাত্মা আহমদ ছফা সবসময়। আমরা কবি সাইমন শিমুল বলেছিলাম যে বাংলা বইমেলায় বাংলা একাডেমির যে বইমেলা, ভারতীয় লেখকদের বই কিভাবে প্রকাশিত হয়েছে, প্রকাশক তাদের অবস্থা এখন কি, আপনার মূল্যায়ন।
আপনি আমাকে প্রশ্নটা আরেকবার করবেন? আমি বুঝতে পারিনি নেটের কারণে। আমরা জানি যে আমরা জানি যে প্রতি বছর আমাদের বছর আমাদের মেলা সেখানে মেলা, সেখানে অনেক অনেক লেখকদের, লেখকদের অনেক শুরু হয় এবং হয় এবং ভারতীয় অনেক ভারতীয় প্রকাশক প্রকাশক অংশগ্রহণ করে থাকে। অংশগ্রহণ করে থাকে। তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আপনার মূল্যায়ন মূল্যায়ন ভারতীয় ভারতীয় লেখকের এর প্রকাশ এবং প্রকাশ ভারতীয় এবং ভারতীয় লেখকদের লেখকদের এখানে যে এখানে যে আমাদের বাজারে যে তাদের যে বাজারে যে প্রবেশ, তাদের যে প্রবেশ, নিশ্চয়ই তারা আমাদের নিশ্চয়ই তারা বাজারে আমাদের বাজারে একটা আ আহ, আ আহ, বড় ধরনের বড় একটা প্রভাব ধরনের একটা প্রভাব মধ্যম মধ্যম ধরনের একটা ধরনের প্রভাব একটা প্রভাব হচ্ছে। এই হচ্ছে। প্রভাবটা এই আপনি কিভাবে প্রভাবটা আপনি কিভাবে? আমি শিক্ষার জন্য বাজারজাত যে প্রভাব পড়ে সেটাকে আমি খুব একটা প্রাধান্য দেই না। কারণ বইমেলায় শুধু বাংলাদেশের লেখকদের বই আসুক কিংবা বাংলাদেশী লেখকরাই লিখবে এমনটা নয়। কারণ বাংলাদেশের বাইরেও অনেক ভালো লেখক থাকতে পারে যাদের শিক্ষার গভীরতা, শিক্ষা দেওয়ার গভীরতা একটু বেশি। সেক্ষেত্রে তাদের বই আসলে আমাদের হয়তো বাজারজাতে একটু কোনো ঘাটতি থাকবে, হয়তো একটু মাধ্যম সমস্যার অবলম্বন হতে হবে। কিন্তু আমরা তাদের কাছ থেকে একটা শিক্ষা পাবো, যে শিক্ষাটা হয়তো বাংলাদেশী লেখকরা দিতে পারত না। সকলের শিক্ষা দেওয়ার ধরন আলাদা, সকলের লেখার ধরন আলাদা, সকলের বাচন ভঙ্গি সবকিছু কিন্তু আলাদা হয়। বই হোক সারা পৃথিবীর জন্য, বই শুধু একটা জাতি, একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখাকে আমি আমি এটাকে কখনো প্রাধান্য দেই না। কারণ এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, আমার বই সারা পৃথিবীতে যাক, সারা পৃথিবীর বই আমার কাছে আসুক। আমার জ্ঞান সকলে জানুক, সকলের জ্ঞান আমি জানি। এটাকে আমি এই দিকে মূল্যায়ন করি। আপনি যেটা বলেছেন বাজারজাত, হ্যাঁ, অর্থনৈতিক বাজারজাতে কিছু মধ্যম বা মাধ্যম সমস্যা হতে পারে কিংবা হতে পারে। তবে সেটা আমরা রেখে বা সেটাকে আমরা নিচে রেখে আমরা যদি শিক্ষার দিকটা উপরে রাখি, যদি আমরা সবার বই পড়ার সুযোগটা এবং সব লেখকদের সকল শিক্ষাকে আমরা যদি উপরে রাখি, তবে আমার মনে হয় এটা অবশ্যই সঠিক পদ্ধতি। আ আ থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও হ্যাঁ, আমিও সেটাতে পোষণ সেটাতে করি একটা যে পোষণ করি যে সাহিত্যের সাহিত্যের কিংবা কিংবা বর্ণমালার বর্ণমালার কিংবা ভাষার কিংবা কোনো ভাষার সীমারেখা কোনো নেই সীমারেখা নেই এবং এবং বাংলাদেশের সীমান্তের বাংলাদেশের ওপারে যে সীমান্তের ওপারে যে বঙ্গভূমিটি রয়েছে, বঙ্গভূমিটি রয়েছে, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বা কিংবা আসাম, আসাম, উড়িষ্যা, উড়িষ্যা, আসলে আসলে বাংলা ভাষাটা তো বাংলা সকল ভাষাটা তো বাঙালি সকল বাঙালি এবং এবং আমি বিশ্বাস আমি করি বিশ্বাস করি আমাদের যে আমাদের যে বাংলাদেশটা, বাংলাদেশটা, এই বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাঙালিদের বাঙালিদের একান্তই বাঙালিদের একান্তই নিজস্ব বাঙালিদের একটা দেশ। নিজস্ব দেশ। জি, জি, জি। এটা এটা আমরা দাবি করতে আমরা পারি দাবি করতে পৃথিবীতে পারি পৃথিবীতে একমাত্র একমাত্র জাতি জাতি যারা আমরা যারা আমরা ভাষার ভিত্তিতে ভাষার একটি রাষ্ট্র ভিত্তিতে একটি গঠন রাষ্ট্র করেছি, গঠন করেছি, জাতীয়তার ভিত্তিতে একটা জাতীয়তার রাষ্ট্র ভিত্তিতে গঠন একটা রাষ্ট্র করেছি। গঠন করেছি। আমরা যারা বাংলা আমরা যারা ভাষায় কথা বাংলা বলি ভাষায় সবাই কথা বলি মিলে সবাই একটা একসাথে রাষ্ট্র গঠন একটা রাষ্ট্র করেছি গঠন করেছি এবং এই এবং রাষ্ট্রিক এই সীমানার রাষ্ট্রিক ভেতরে সীমানার আমাদের ভেতরে ভাষাটা আমাদের সীমাবদ্ধ। ভাষাটা সীমাবদ্ধ। আমাদের ভাষাটা আমাদের ভাষাটা পশ্চিমবঙ্গে হোক, পশ্চিমবঙ্গে হোক, আসাম, ত্রিপুরা, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, উড়িষ্যা, বিহার বিহার সহ সারা সহ পৃথিবীর সারা পৃথিবীর অনেক দেশেই অনেক কিন্তু আমাদের দেশেই কিন্তু ভাষায় আমাদের আমরা কথা ভাষায় আমরা বলতে কথা পারি বলে এবং এবং ইভেন ইভেন দক্ষিণ আফ্রিকার দক্ষিণ একটা দেশ আফ্রিকার একটা দেশ দ্বিতীয় দ্বিতীয় রাষ্ট্রভাষা কিন্তু রাষ্ট্রভাষা কিন্তু ফিনল্যান্ড। হ্যাঁ বাংলাকে হ্যাঁ হ্যাঁ রাষ্ট্র রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশটা বাংলাদেশটা বাংলা ভাষা হিসেবে ভাষা হিসেবে বাংলাটা শুধু বাংলাটা শুধু বাংলাদেশীদের নয়, বাংলাদেশীদের নয়, পৃথিবীর পৃথিবীর অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ এই ভাষায় কথা এই বলে ভাষায় কথা বলে এবং তাদের এবং সবার তাদের ঠিকানা হোক সবার ঠিকানা হোক আমাদের এই আমাদের বাংলাদেশ এই এবং বাংলাদেশ এবং বাংলা একাডেমির বাংলা এই বই মেলা। একাডেমির এই বই মেলা। তো তো আপনাকে আমি কথা আপনাকে আমি দিয়েছিলাম যে কথা আপনার দিয়েছিলাম বোন যে আপনার থেকে বোন শুরু করে আপনি একটা শুরু করে কবিতা আপনি একটা লিখেছেন। কবিতা লিখেছেন। সেই কবিতাটা সেই কবিতাটা যদি আপনার যদি আপনার যদি শোনান, যদি শোনান, আপনার বন্ধুকে আপনার ডেডিকেট বন্ধুকে করুন। ডেডিকেট করুন। কবিতা আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি শুরু করছি। আমি রয়েছি আমি রয়েছি। আমি আগেই বলে নিচ্ছি, আমি কোনো আবৃত্তিকার নই। আমার কণ্ঠে হ্যাঁ, বাজতে পারে কিংবা উচ্চারণে একটু সমস্যা দেখা দিতে পারে। সকলের কাছে আমি এই দৃষ্টিতে ক্ষমা পোষণ করছি। আমি আবৃত্তিকার নই। কবি আচ্ছা, আমি হচ্ছেন কবিতা আবৃত্তি শুরু করি, ঠিক আছে? আমার বন্ধু জীবনী বিচ্ছেদ বেদনা নিয়ে যেটা লিখেছিলাম সেটা কবিতাকে আমি নামকরণ করেছি স্মৃতি হিসাবে।
কারণ সে আমাকে স্মৃতিটা শেয়ার করেছে। তার স্মৃতি শুনেই আমি লেখার জন্য বসেছি এবং কি আমি চেয়েছি বন্ধুকে এটা উপহার দেই, যে এই কবিতাটা লিখে উপহার দেই। তো উপহার দেওয়ার পরবর্তী সময়ে আমার বন্ধু খুব খুশি হয়েছে এবং আমি লক্ষ্য করেছি সে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তবে আমার প্রশংসার থেকে তার মুখের হাসিটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে, কারণ সে তো আমার বন্ধু, তার হাসিটাই আমার কাছে সব থেকে দামি। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। কবিতার শিরোনামে স্মৃতি। ঠিক এইখানেতে আসিয়া থামিয়া যাই, এই বিদ্যাপীঠের ধারে, এইখানেতে কত স্মৃতি বহমান মিথ্যের শহর জুড়ে। শৈশব গেল, কৈশোর গেল, যৌবনের পদার্পণ এই বিদ্যাপীঠের তীরে। বাল্যকালে প্রেমে পড়িয়াছিলাম প্রণয় নিরূপী ছলনাময়ের মিথ্যে ঘিরে। চোখের আড়াল হইলে এখানে ওখানে তাহারে খুঁজিয়া লইতাম কত, এক নজর দেখিতে রাত্র নিশীতে ১.৫ কিলো পথ হাঁটিয়া মেটাইতাম বুকের ক্ষত। জানলার তীরে আসিয়া দাঁড়াইতাম, দেখিতে তাহার মুখখানা, সেদিনও তাহারে দেখিতে জানলার ধারে। দেখি প্রণয় নিমর কি যেন লিখিয়া চলিয়াছে এক মনে। আচমকা আমারে দেখিতে চিৎকারে ভাসি, শিহরিত তাহার মুখখানা মৃদু চাহনির তলে। মাথা তাহার ডাকিয়া হেতু সুদালে, মোরে লুকায় শুকনো পাতার পতিত ছলে। ক্লাচেতে বসিয়া দেখিত মোরে, দুই নেত্রে ফেল ফেলিয়ে চাহি, হারানোর ভয়ে চড়াইয়া ধরি, গা ভাসাইত নয়নের জলে নাহি। কাঁদিয়া কাঁদিয়া কহিত জড়াইয়া বক্ষে, রাজু আমার, কলিজা আমার, মানিক আমার ওরে, ভালো করিয়া পর, যদি হারাইয়া ফেলি চাকুরির লাগি তোরে। হায় মৃদু নিমিত্তে আমার লাগি এত ব্যথা যাহার হৃদয় মাঝে, কেমন করিয়া জন্মের কুটিরে প্রদীপ জ্বালায় সাজে। মৃদু শীতল বাতাসে হেমন্ত আসিয়া নামিয়াছে সবে, কৃষকেরা সোনার ধান কুড়োতে মাঠ পানে ঝুঁকে। এই হেমন্তে বর্ষা নামিল, বৃষ্টি ঝরিল চক্ষে, স্মৃতি কাতর সহস্র বছর হেমন্তের ব্যথা রবে বুকে। দেখিবার কালে কহে, কলম ডায়েরি ঘড়ি হস্তে তুলি, শেষ বেলার স্মৃতিটুকু যেন বরণে গ্রহণ করি। যাইবার কালে কহিলাম ধরিয়া পা, আমারে ছাইরা যাইও না অন্য পুরুষের গা। কি জানি মাতৃ আজ্ঞা পালনে ছাড়িয়া গেল মোরে, মাতা নাকি তাহার বিয়ে ঠিক করেছিল বনে দ্বিপুরুষের ঘরে। মাঠ পানেতে একলা রহিলাম পড়িয়া, সন্ধে নামিল গোধূলির রঙে, অশ্রু জলে রাত্র নামি, আড্ডা জমিল জোনাক পোকার সঙ্গে। কে বলে তোরে ভালোবাসা সব, কে বলিয়াছে কবে, নিঃস্ব ফকির কাঙ্গাল হইলাম মেছে ভালোবাসার লোভে। মাতৃদিব্যি ভঙ্গ করিয়া আপন করিলাম যারে, সে মাতৃ আজ্ঞা রাখিতে পর করিয়া অন্য পুরুষের ঘরে। ধন্যবাদ। এই যে এই যে প্রেমের প্রেমের বর্ণনা বর্ণনা এবং এবং আমরা যে আমরা যে সাহিত্যে সাহিত্যে বারবার বারবার প্রেমটাকে নিয়ে আসছি, আপনি যে আপনি একটা যে একটা সুন্দর প্রেমের সুন্দর দৃশ্যের বর্ণনা বর্ণনা দিলেন। দিলেন। আমরা আমরা প্রেমটাকে যে বারবার বারবার সাহিত্যে তুলে ধরি, সাহিত্যে তুলে ধরি, শব্দের শব্দের বুনন দিয়ে বুনন একটা একটা মুক্তি মুক্তি নির্মাণ করি, সুখে সুখে আমরা রূপ আমরা দেই। রূপ দেই। হ্যাঁ, হ্যাঁ, এটা কেন এটা হয়? কেন হয়? এটা একটু ব্যাখ্যা করেন। একটু ব্যাখ্যা করুন। আমি যেটা আমি যেটা শুনতে চাচ্ছি, জি আরেকবার প্লিজ। আপনার যে আপনার জেনারেশন, যে জেনারেশন, হ্যাঁ, হ্যাঁ, এই জেনারেশন এই জেনারেশন এটাকে কিভাবে, প্রশ্নটা প্লিজ আরেকবার করবেন, মানে আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। সাহিত্যে যে আমরা যে বারবার আমরা প্রেম বারবার নিয়ে প্রেম আসি, নিয়ে আসি, প্রেমের যে প্রেমের দৃশ্য, যে সেই দৃশ্য, দৃশ্যগুলোকে সেই যে আমরা দৃশ্যগুলোকে যে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করি এবং এবং সাহিত্য সৃষ্টিত হয়, সৃষ্টিত সেই হয়, সাহিত্যের সেই সাহিত্যের মাধ্যমে মাধ্যমে মাঝে পৌঁছে মাঝে যায়। পৌঁছে যায়। এবং এই যে এই যে জেনারেশন জেনারেশন বলা হয়, বলা হয় আপনাদের, আপনারা আপনারা এই এই প্রেমকে কিভাবে এবং দেখেন এবং প্রেম যে প্রেম যে সাহিত্যে সাহিত্যে এটা আপনারা কি এটাকে আপনারা কি দেখেন? প্রেম ছাড়া জীবন চলে না। কারো প্রেম স্রষ্টার জন্য, তো কারো প্রেম নারীর জন্য। কারো প্রেম আবার হয় দেখা যায় পথে পড়ে থাকা সেই অবহেলিত শিশুর জন্য। কারো প্রেম বা হয়ে থাকে সেই বৃদ্ধাশ্রমের যারা মা বাবাকে ফেলে দিয়েছে সেই মা বাবার জন্য। কারো প্রেম থাকে আবার অসহায়দের প্রতি। প্রেম ছাড়া জীবন চলে না। তবে আমাদের কবি সমাজ কিংবা অধিকাংশ সাহিত্যিক এই প্রেমটাকে নারী জাগরণের জন্যই বেশি মূল্যায়ন করে থাকেন।
আমি অধিকাংশই দেখেছি বেশিরভাগ সাহিত্যই হয়ে থাকে নারীদের জন্য, বিশেষ করে নব যারা লেখক বা লেখক বিন্দু, তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি তাদের বিরহ বেদনা কিংবা প্রেম উক্তি নিয়ে বেশি লেখালেখি করতে। এর কারণ মানুষের জীবনে সেখানে বারবার সেখানে নারী বারবার কেন আসে? নারী কেন আসে? জি, আমি বলছি মানুষের জীবনে এই যে যে আসক্তটা, মানে স্রষ্টা, আমি আগেই বলেছি মানুষকে এমন ভাবে সৃষ্টি করে দিচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আসক্ততা। তো এই আসক্ততা থেকে মানুষ যখন প্রেমে পড়ে, তখন অধিকাংশ কবি লেখকের জন্ম বা অধিকাংশ সৃষ্টি হয় তাদের প্রিয়জনকে খুশি করার তাগিদে। প্রিয়জন থেকে অধিকাংশ এই যে যারা আমরা ফেসবুক লেখক দেখি, আমি বড় বড় লেখকদের কথা বলছি না, কিংবা অনেক, আমি সবার কথা বলছি না, কিছু কিছু অধিকাংশ ফেসবুক লেখক যারা আছেন তারা অধিকাংশ কিন্তু লেখালেখি করেন শুধুমাত্র প্রিয়জনকে খুশি করার জন্য। যেখানে লেখার উদ্দেশ্যই প্রিয়জনকে খুশি করা, সেখানে তার প্রেম কাহিনী ব্যতীত অন্য কিছু রচিতা আমার মতে সেটা তার দ্বারা হওয়া একটু কষ্টসাধ্য। তবে আপনি যে প্রশ্নটা করেছেন এটা কতটা যুক্তিযুক্ত, তবে মনে করি আমি আগেও বলেছি যদি একজনের জন্য হয় অবশ্যই এই অনুভূতিটা অবশ্যই অনেক সুন্দর একটা অনুভূতি। আর যদি একাধিকের জন্য হয় তবে সেটা অনেক বিশ্রী এবং জঘন্য একটা অনুভূতি। তবে সাহিত্যে প্রেম আসবে, এটা অবশ্যই আসবে। প্রেমের জন্যই এই জগৎ। কারো প্রেম স্রষ্টার জন্য, সে স্রষ্টাকে নিয়ে লিখবে, কারো প্রেম সে প্রিয়জনের উপর মুগ্ধ, সে প্রিয়জনকে নিয়ে লিখবে। তো আমি শুধু যে এই রোমাঞ্চকর কিংবা বিরহ বেদনা লিখেছি এমন নয়, আমি আগেও বলেছি আমার বইতে আপনি পাবেন সমাজের অসহায়দের পক্ষ নিয়ে, কিংবা আরো আমি কি কি পাবেন আমি পূর্বে বিশ্লেষণ করেছি। এখন সময়ের সাপেক্ষে আমি এগুলো কবিতা এখানে দেখি। হ্যাঁ, এগুলো আর আমি বর্ণনা করতে চাচ্ছি না। তবে মানব জীবনে সবকিছুই আসে। তো আমি নবকবি হিসাবে আমার জীবনও এগুলো সবকিছু, আমার লেখার ভাবনা এসেছে সব বিষয়ের উপর। তো আমি লিখে চলেছি। এরপরে আমি এখনো জানি না কার এই বিষয়ে মূল্যায়ন কতটুকু দেবে, কার মত কতটুকু আসবে। তবে প্রেম মানুষের জীবনের একটা অতপ্রেত একটা জড়িত হয়ে গেছে, কিছু না কিছুর প্রতি সে প্রেম পোষণ করে, কিছু না কিছুর প্রতি তার প্রেম আছে। আচ্ছা, আচ্ছা, আপনার একটা আপনার একটা কবিতা আছে, নাম হচ্ছে নাম হচ্ছে তাচ্ছিল্য। তাচ্ছিল্য। জি, আমি কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। জি, আমি আপনার মুখ থেকে এটা শুনতে চাচ্ছি। তুমি তুমি আমাকে আমাকে হাসতে দেখো, তুমি শুধু তুমি শুধু আমার ঠোঁটটাই লক্ষ্য করবে, ঠোঁটের ঠোঁটের হাসির গহীনের চোখে টলমল করছিল জল। একটিবারও তুমি দেখলে না, তুমি আমার ঠোঁটের তাচ্ছিল্য দেখো। চোখ পানে একটিবার তাকাতে, দেখতে কত নিদারুণ যন্ত্রণা পুষেছি পিঞ্জে হাসির আড়ালে। দেখতে কত জল চোখের কোণায় এসে মনিটাকে চেপে দিয়েছে। অশ্রু আখিতে অস্পষ্ট এক তুমি দাঁড়িয়ে, মায়াবী অনবদ্য সেই মুখটা লুকিয়ে পড়েছে, একবারও বুঝছিলে না। এই যে দৃশ্যপটটা, এই দৃশ্যপটটা আসলে আমাদের অনেক তরুণের জীবনের সাথে মিলে যেতে পারে। আমি এটা একটু ব্যাখ্যা করি যদি আপনারা লেখার কারণ সহ কিংবা বিস্তারিত একটু বলতে চাচ্ছি। যারা তরুণ মানুষ রয়েছেন, সে তরুণ যুবক যুবতী, হোক গ্রামে হোক বিশ্ববিদ্যালয়ে, একটা হাই স্কুলে কিংবা হোক একজন ব্যবসায়ী, কিন্তু আমরা যদি তাদের কথাগুলো কান দিয়ে শুনি এবং আমরা যদি একটু কান পেতে দিই, আমরা শুনতে পাবো যে তাদের হৃদয়ে অনেকটা এরকম কথাগুলো বলে, যেহেতু আমি অনেক বেশি তরুণ প্রজন্মের মানুষের সাথে মিশি, এবং আমার মনে হচ্ছে যে আপনি তাদের কথাগুলো বলছেন, যদি আপনি মূল্যায়ন করেন। আমি এটা লিখেছি হলো, আমি আগে লেখার কারণটা আমি আগে বলে নেই। কারণ আমি এই কবিতাটা যখন আমি আগেই বলেছি ফেসবুকের অনেক পোস্ট দেখেছি এবং তাদের থেকে উৎসাহিত হয়ে এই বিষয়ের ধারণা পেয়েছি, কল্পনা শক্তি জাগ্রত হয়েছে, এটা আমি আগেই বলেছি। তো ফেসবুকে গেলে আপনি অনেকেই দেখতে পারবেন, অনেক স্ট্যাটাসে
অহরহ মানে ছেলে মেয়ে এরকম স্ট্যাটাস দেয় যে হাসলেই কেউ ভালো থাকে না, কিংবা হাসলেই সুখে থাকে না, মানে হাসির আড়ালেও দুঃখ থাকে, এরকম দেয়। তো তাদের এই কল্পনা শক্তি বা এই তাদের এই ইচ্ছা শক্তি বা এই মন্তব্যকে আমি উপলব্ধি করেছি এবং এটাকে আমি চেষ্টা করেছি কবিতায় রূপদান করার জন্য। সেই থেকেই আমার এই কবিতাটা লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো তো আমরা আসলে আড্ডা দিতে অনেকটা সময় নিয়েছি, প্রায় 1 ঘন্টা। আমরা আবারও আমরা বলছি বলছি আজকে আমাদের সাথে ছিলেন কবি সাইমন সুমন। তার তার কবিতার কবিতার বই মায়াবিনী মায়াবিনী অপরিচিতা অপরিচিতা মায়াবিনী এবছর বাংলা বাংলা একাডেমি বই মেলায় প্রকাশিত হয়েছে। আপনারা বইটি পাবেন 2020 এবং 2021 নাম্বার স্টলে। যখনই যাবেন 220 এবং 221 কবির বইটি আপনারা সংগ্রহ করবেন, 25% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। সর্বশেষ যদি আপনার কবিতার বই নিয়ে আপনি যদি কিছু বলতে চান বা দর্শকদের জন্য আপনার সর্বশেষ কোনো মেসেজ, কোনো কথা, কোনো শ্লোক, কোনো বক্তব্য যদি থাকে, কোন বিষয়ে? আপনার যে কোনো বিষয়ে আমরা আশা করি আগামী কয়েক মাসের মধ্যে শেষ করব। আচ্ছা, আমি প্রশ্নটা সঠিক বুঝতে পারিনি, মানে একটু যদি আমার সাউন্ড ক্লিয়ার নয়। আপনার সর্বশেষ যদি কোনো মন্তব্য যদি থাকে, আমাদের জন্য কোনো বার্তা যদি থাকে, যদি লেখক হিসেবে একটাই চাওয়া, বইটি পাঠক প্রীতি পাক, মানুষগুলি পড়ুক, এবং কি আমার সব থেকে বড় চাওয়া হলো আমার জমানো টুকরো টুকরো করে ভুলগুলো আমাকে জমিয়ে আমাকে উপহার দিই, যে তোমার এটা ভুল হয়েছে, আমি ভুলগুলো শুধরে নেব, আমি ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবো। আর যদি কেউ না পড়ে, ভুলগুলো আমাকে শুধরে না দেয়, আমি ভুল লিখে যাব, ভুল লেখা চলে যাবে, দেখা গেল একটা শিশু পড়লো, সেই শিশুটা ভুল শিখবে। তো আমি চাই আমার বইটা পাঠক প্রীতি পাক, সকলে আমার বইটা করুক, বইটার এরপর বইয়ের অনুযায়ী আর কি কমেন্ট করুক, যদি ভালো লাগে ভালো কমেন্ট করবে, যদি কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দেবে, আমি সংশোধন করে নেব। এটাই আমার মন্তব্য, আমার এর থেকে বেশি কিছু চাওয়া নেই, আমার শুধু এতটুকুই চাওয়া। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ প্রিয় কবি সাইমন সুমন আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবার সন্ধ্যাটা খুব সুন্দর কাটুক, আগামী সময়গুলো সুন্দর কাটুক। কবি সাইমন সুমনের জীবনের পাঠকপ্রিয়তা পাক, এবং আপনি আরো এগিয়ে যান, আরো বই নিয়ে আসুন, আরো শব্দগুলো আমাদের কাছে আসুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা। সেই সঙ্গে আমাদের যারা দর্শকবৃন্দ ছিলেন বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা।